আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি ফিরোজ কবির পলাশ, সহকারী শিক্ষক জীববিজ্ঞান জিজিপিএস এর পক্ষ থেকে সবাইকে আজকে ক্লাসে স্বাগত। আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞানের জীবের প্রজনন অধ্যায়টির প্রথম অংশ। জীবের প্রজনন কি? যে জটিল প্রক্রিয়ায় কোনো জীব তার বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন করে, অর্থাৎ একটা জীব থেকে নতুন আরেকটা জীব তৈরি হচ্ছে। এই যে বংশধর তৈরি হওয়া, এটাই হচ্ছে জীবের প্রজনন। এই জীবের প্রজনন দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে যৌন প্রজনন, একটা অযৌন প্রজনন। যৌন প্রজননটা কি? দুই ধরনের বিপরীতধর্মী গ্যামেট, অর্থাৎ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট এর মিলনের ফলে যে প্রজননটা সম্পন্ন হয় সেটাকে বলে যৌন প্রজনন। আর দুই ধরনের গ্যামেটের মিলন ব্যতীত একটা জীব থেকে যদি অপত্য জীব সৃষ্টি হয় তাহলে সেই জনন প্রক্রিয়াটাকে বলা হয় অযৌন প্রজনন। আচ্ছা, সাধারণত আমরা দেখি যে নিম্ন শ্রেণীর জীবে যৌন প্রজনন হয় না, অল্প কিছু নিম্ন শ্রেণীর জীবে যৌন প্রজনন হয়। উচ্চ শ্রেণীর অধিকাংশ উদ্ভিদ এবং উচ্চ শ্রেণীর সকল প্রাণীতে যৌন প্রজনন হয়ে থাকে। যৌন প্রজননে দুই ধরনের জননকোষের প্রয়োজন হয়। এদের একটি হচ্ছে পুং জননকোষ বা পুং গ্যামেট বা শুক্রাণু, এবং অন্যটি হচ্ছে স্ত্রী জননকোষ, স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু। আমরা শুক্রাণু এবং ডিম্বাণুর যদি কিছু পার্থক্য দেখি তাহলে দেখব পুং জননকোষ বা শুক্রাণু আকারে ছোট হয়, স্ত্রী জননকোষ আকারে বড় হয়। পুং জননকোষের লেজ থাকে, এই যে এটা, এই লেজ থাকে। স্ত্রী জননকোষের এরকম কোনো লেজ থাকে না। পুং জননকোষ সচল হয়, যেহেতু এর লেজ থাকে, এর লেজ দিয়ে চলাফেরা করতে পারে, সচল হয়। আর স্ত্রী জননকোষে যেহেতু লেজ থাকে না, এই জন্য স্ত্রী জননকোষটা নিশ্চল হয়। আরেকটা ব্যাপার এখানে থাকে, তা হচ্ছে পুং জননকোষ সংখ্যায় অনেক বেশি হয়ে থাকে, আর স্ত্রী জননকোষ সাধারণত সংখ্যায় খুব কম হয়। আচ্ছা, এই যে পুং জননকোষ এবং স্ত্রী জননকোষ উদ্ভিদের ক্ষেত্রে এরা একই উদ্ভিদে তৈরি হচ্ছে নাকি আলাদা আলাদা উদ্ভিদে তৈরি হচ্ছে তার উপর ভিত্তি করে উদ্ভিদগুলোকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সহবাসী উদ্ভিদ আর একটা হচ্ছে ভিন্নবাসী উদ্ভিদ। সহবাসী উদ্ভিদ কোনটা? এই যে পুং জননকোষ এবং স্ত্রী জননকোষ যদি একই উদ্ভিদে তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো সহবাসী উদ্ভিদ। আর পুং জননকোষ এবং স্ত্রী জননকোষ যদি ভিন্ন ভিন্ন উদ্ভিদে তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো ভিন্নবাসী উদ্ভিদ। সহবাসী উদ্ভিদ হিসেবে আমরা বলতে পারি জবা ফুলে আমরা দেখবো পুং জননকোষ এবং স্ত্রী জননকোষ দুটোই তৈরি হচ্ছে। আবার এই ভিন্নবাসী উদ্ভিদ হচ্ছে কুমড়া, এক্ষেত্রে হয় পুং জননকোষ তৈরি হবে অথবা স্ত্রী জননকোষ তৈরি হবে। আচ্ছা, উদ্ভিদের প্রজনন অঙ্গের কথা যদি আমরা বলি তাহলে বলা যায় যে উদ্ভিদের প্রজনন অঙ্গ হচ্ছে ফুল। এই ফুলের মধ্যেই পুং জননকোষ, স্ত্রী জননকোষ এগুলো তৈরি হয় এবং ফুলেই গর্ভাশয় থাকে বা অন্য জিনিসপত্র থাকে। ফুল কি জিনিস? প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপই হচ্ছে ফুল। আচ্ছা, এখন বিটপটা কি? বিটপ হচ্ছে একটা শাখা, সেই শাখা থেকে নতুন যদি একটা শাখা তৈরি হয় তাহলে সেই ছোট্ট বা নতুন শাখাটা হচ্ছে বিটপ। আচ্ছা, ফুল বিটপ আমরা জানলাম। এখন একটা আদর্শ ফুল যদি আমরা চিন্তা করি, একটা আদর্শ ফুলের 5টা অংশ থাকে: পুষ্পাক্ষ, বৃদ্ধি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। এই 5টা অংশ যদি কোনো ফুলে থাকে তাহলে সেই ফুলটাকে আমরা বলতে পারি আদর্শ ফুল। এই 5টা স্তবকের মধ্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবককে বলা হয় অত্যাবশ্যকীয় স্তবক, কারণ এরা সরাসরি প্রজনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এখন কোনো ফুলে এই 5টা অংশ থাকে, আবার কোনো কোনো ফুলে দেখা যায় যে 5টা অংশ না থেকে পুংস্তবক অথবা স্ত্রীস্তবকের যে কোনো একটি অংশ থাকে। তো যদি কোনো ফুলে 5টা স্তবকের 5টিই থাকে, বিশেষ করে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটোই থাকে, তাহলে সেটাকে আমরা বলবো সম্পূর্ণ ফুল। যেমন জবা ধুতরা, এখানে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটোই থাকে, এই জন্য এটা হচ্ছে সম্পূর্ণ ফুল। আর যদি কোনো ফুলে পুংস্তবক বা স্ত্রীস্তবকের যে কোনো একটি অনুপস্থিত থাকে তাহলে সেটাকে আমরা বলবো অসম্পূর্ণ ফুল। যেমন কুমড়া, লাউ, এদের ক্ষেত্রে দেখা যায় হয় পুংস্তবক থাকে অথবা স্ত্রীস্তবক থাকে, এই জন্য এদেরকে আমরা বলছি অসম্পূর্ণ ফুল। এখন এই যে ফুল, এই ফুলটার বোটা বা
বৃন্ত আছে কিনা এইটার ভিত্তিতে ফুলগুলোকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সবৃন্তক ফুল আর একটা অবৃন্তক ফুল। সবৃন্তক ফুল কোনটা? যদি কোনো ফুলে বোটা থাকে তাহলে সেটাকে আমরা বলবো সবৃন্তক ফুল, যেমন জবা, কুমড়া ইত্যাদি। আবার যদি কোনো ফুলে বৃন্ত না থাকে তাহলে সেটাকে আমরা বলবো অবৃন্তক ফুল, যেমন হাতিসুর। এই হাতিসুর ফুলে সরাসরি এই শাখা থেকে একটা ফুল তৈরি হয়, এখানে কোনো বৃন্ত থাকে না, এই জন্য হাতিসুর হচ্ছে অবৃন্তক ফুল। এরপর পুংস্তবক এবং স্ত্রীস্তবকের অবস্থান বা এদের উপস্থিতি ও অনুপস্থিতির ভিত্তিতে ফুলগুলোকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উভলিঙ্গ ফুল, একলিঙ্গ ফুল এবং ক্লিপ ফুল। উভলিঙ্গ ফুল কোনটা? পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটি যদি একসঙ্গে একই ফুলে উপস্থিত থাকে তাহলে সেটাকে আমরা বলবো উভলিঙ্গ ফুল। এর আগে আমরা দেখলাম সম্পূর্ণ ফুল যেটা, সেটাই হচ্ছে এক ধরনের উভয়লিঙ্গ ফুল। এরপর আছে একলিঙ্গ ফুল। যদি কোনো ফুলে পুংস্তবক অথবা স্ত্রীস্তবক যে কোনো একটি থাকে তাহলে সেটাকে আমরা বলবো একলিঙ্গ ফুল। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি লাউ, কুমড়া, এদের হয় পুংস্তবক থাকে অথবা স্ত্রীস্তবক থাকে, এই জন্য এরা হচ্ছে একলিঙ্গ ফুল। এখন যদি কোনো ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক কোনোটিই না থাকে তাহলে সেটাকে আমরা বলবো ক্লিপ ফুল বা নিউট্রাল ফুল। এরকম একটা ফুল হচ্ছে সূর্যমুখী ফুল, যেখানে পুংস্তবক এবং স্ত্রীস্তবক কোনোটিই থাকে না। এটা হচ্ছে পুংস্তবক এবং স্ত্রীস্তবকের উপস্থিতি এবং তাদের সংখ্যার ভিত্তিতে ফুলের শ্রেণীগুলো। এরপর এই যে ফুলের 5টা স্তবক আমরা দেখলাম, পুষ্পক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে আলোচনা করব। প্রথমে আমরা দেখি পুষ্পক্ষ। পুষ্পক্ষ হচ্ছে এটা ফুল বোটার শীর্ষে বা বৃন্তের শীর্ষে অবস্থান করে এবং এইটা সাধারণত গোলাকার হয়ে থাকে। আর এইটার কাজ যদি আমরা দেখি তাহলে এটার কাজ হচ্ছে ফুলের অন্যান্য যে অংশগুলো আছে, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এইগুলোকে ধারণ করা, এটাই হচ্ছে এই পুষ্পক্ষের কাজ। এই যে আমরা এই জায়গাটা দেখতেছি ফুলের ঠিক নিচের অংশে, এইটা হচ্ছে পুষ্পক্ষ। এরপর আমরা দেখব বৃতি। বৃতি ফুলের সবচেয়ে বাইরের স্তবক। এই জায়গাটায়, এটা তো আমি বললাম পুষ্পক্ষ, আর তারপরের যে এই যে সবুজ অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে বৃতি। এটা সাধারণত ফুলের সবচেয়ে বাইরের স্তবক এবং সবচেয়ে বাইরের দিকে থাকে। আচ্ছা, এই যে বৃতি, বৃতি যদি এভাবে যুক্ত অবস্থায় থাকে, দেখো এখানে বৃতিগুলো সবগুলো একটা আমরা আলাদা আলাদা করতে পারছি, একটা একটা বৃতি আলাদা আলাদা করতে পারবো। যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে সেই বৃতিটাকে আমরা বলবো যুক্ত বৃতি। কিন্তু যদি বৃতি এরকম দেখো, এটা একটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এইভাবে আলাদা আলাদা থাকে তাহলে সেটাকে আমরা বলবো বিযুক্ত বৃতি। তাহলে বৃতিটা যুক্ত অবস্থায় আছে না বিযুক্ত অবস্থা আছে, এই বৃতিতে আমরা বৃতিকে দুভাগে ভাগ করতে পারি, একটা যুক্ত বৃতি আর একটা বিযুক্ত বৃতি। যদি বৃতি যুক্ত অবস্থায় থাকে সেটাকে আমরা বলবো যুক্ত বৃতি এটা, আর যদি গুলো আলাদা আলাদা অবস্থায় থাকে বৃতিগুলো তাহলে সেটাকে আমরা বলবো বিযুক্ত বৃতি। এখন বৃতির এই যে প্রতিটি অংশ, এক একটা অংশকে আমরা বলবো বৃত্তাংশ। বৃত্তির প্রতিটি অংশকে আলাদা আলাদা অংশকে কি বলে? এগুলোকে বলা হয় বৃত্তাংশ। আচ্ছা, এখন এই যে বৃতি, বৃতিটার কাজ কি? এই বৃতি যদি সবুজ হয়, আমরা জেনারেলি জানি যে বৃতি সবুজ হয়ে থাকে, তো বৃতি সবুজ হলে এটা খাদ্য প্রস্তুত কাজে অংশ নেয়। এরপর দেখা যায় যে যখন ফুলটা কুড়ি অবস্থায় থাকে তখন দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক এগুলোকে রোদ, বৃষ্টি এবং পোকার আক্রমণ থেকে রক্ষা করে। এরপর আমরা দেখি যে বৃতি যদি রঙিন হয়, যে সকল ফুলের বৃতি রঙিন, সেক্ষেত্রে এটা পরাগায়নে সহায়তা করে। এই মোটামুটি বৃতি সম্পর্কে কথাবার্তা। এরপর আমরা দেখব দলমণ্ডল। আমরা বৃতি দেখলাম সবচেয়ে বাইরের স্তবক যেটা, এটা হচ্ছে বৃতি। এরপর তার একটু যদি ভিতরে যাই সেটা হচ্ছে দলমণ্ডল, অর্থাৎ ফুলের দ্বিতীয় স্তবক হচ্ছে দলমণ্ডল। এই দলমণ্ডলের প্রতিটি অংশ, এক একটা আলাদা আলাদা অংশকে আমরা বলবো হচ্ছে দল বা পাপড়ি। পাপড়ি সাধারণত সব ফুলে সাধারণত রঙিন হয়ে থাকে, এটা সবুজ হয় না, সাধারণত রঙিনই হয়। এই যে পাপড়ি, এটা যুক্ত হতে পারে, বিযুক্ত হতে পারে। পাপড়িগুলো যদি একসাথে লাগানো থাকে এবং মাইকের মতো যদি একসাথে লাগানো থাকে তাহলে সেটাকে আমরা বলবো যুক্ত দল। আর যদি এই পাপড়িগুলো পরস্পর থেকে আলাদা থাকে, এক একটা খণ্ড খণ্ড আলাদা থাকে, তাহলে সেটাকে আমরা বলবো বিযুক্ত দল। এই হচ্ছে পাপড়ি। আর এর কাজ যদি আমরা দেখি তাহলে দেখা যায়
দলমণ্ডল ফুলের অত্যাবশ্যকীয় যে অংশগুলো সেগুলোকে বৃষ্টি থেকে রক্ষা করে। আর প্রধান কাজ যেটা সেটা হচ্ছে দলমণ্ডল পোকামাকড় এবং পশু পাখিকে আকর্ষণ করে পরাগায়নের সহায়তা করে। মূলত পরাগায়নের সহায়তা করা হচ্ছে দলমণ্ডলের প্রধান কাজ। এরপর আমরা দেখব পুংস্তবক। এটি ফুলের তৃতীয় স্তবক এবং একটা অত্যাবশ্যকীয় স্তবক। অত্যাবশ্যকীয় স্তবক আমরা কোনটা বলছিলাম? যে স্তবকটা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে সেটাকে বলা হয় অত্যাবশ্যকীয় স্তবক। পুংস্তবক হচ্ছে একটা অত্যাবশ্যকীয় স্তবক। পুংস্তবকের প্রতিটি অংশ, এই যে এগুলো হচ্ছে পুংস্তবক, এর যে প্রতিটি অংশ এইটা 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 এগুলোকে আমরা যদি আলাদাভাবে বলি তাহলে এটাকে আমরা বলবো একটা পুংকেশর। পুংস্তবকের প্রতিটি অংশকে কি বলা হয়? পুংকেশর। একটি পুংস্তবকে এক বা একাধিক পুংকেশর থাকতে পারে। দেখো 1 2 3 4 এই ফুলটাতে আমরা 4টা পুংকেশর দেখতে পাচ্ছি। একটা পুংস্তবকে 4টা পুংকেশর, তার মানে একটা পুংস্তবকে একটা থাকতে পারে, আবার একাধিক পুংকেশরও থাকতে পারে। আচ্ছা, এই যে পুংকেশর, পুংকেশর দুইটা অংশ থাকে। একটা হচ্ছে পরাগদণ্ড আর একটা হচ্ছে পরাগধানী। এই যে দণ্ডের মতো অংশটা, একটা পুংকেশরের দণ্ডের মতো যে অংশ সেটাকে বলা হয় পরাগদণ্ড, আর মাথার থলির মতো যে অংশ এই থলিটাকে বলা হয় হচ্ছে পরাগধানী। তাহলে আমরা একটা পুংকেশর কয়টা অংশ দেখলাম? দুইটা, একটা হচ্ছে পরাগদণ্ড আর একটা হচ্ছে পরাগধানী। এরপর আর একটা কথা থাকে, তা হচ্ছে এই পরাগধানী এবং পরাগদণ্ডের সংযুক্ত হওয়ার যে স্থান, এই যে সংযুক্ত হওয়ার স্থানটা এটাকে বলা হয় যোজনী। তাহলে পরাগদণ্ড এবং পরাগধানীর সংযুক্ত হওয়ার স্থানকে কি বলবো? যোজনী। এখন এই যে পরাগদণ্ড, পরাগদণ্ডটা একটা গুচ্ছে আছে নাকি ভিন্ন ভিন্ন গুচ্ছে আছে, এইটার ভিত্তিতে ফুলগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। সরি, ফুল নয়, পুংস্তবকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একগুচ্ছ পুংস্তবক, দ্বিগুচ্ছ পুংস্তবক এবং বহুগুচ্ছ পুংস্তবক। এই যে পরাগদণ্ড, এটা যদি এক গুচ্ছে থাকে তাহলে সেটাকে আমরা বলবো একগুচ্ছ পুংস্তবক, যেমন জবা। পরাগদণ্ড যদি 2 গুচ্ছে থাকে, এইটা একটা গুচ্ছ এইটা একটা গুচ্ছ, এরকম 2 গুচ্ছে যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো দ্বিগুচ্ছ পুংস্তবক, তার উদাহরণ হচ্ছে মধু। এরপর এই পরাগদণ্ড যদি বহু গুচ্ছ থাকে, 1 2 3 4 5 এরকম অনেকগুলো গুচ্ছে আছে, এটাকে আমরা বলবো বহুগুচ্ছ পুংস্তবক। যেমন শিমুল, শিমুল ফুল আমরা যদি দেখি তাহলে দেখবো সেখানে অনেকগুলো গুচ্ছ গুচ্ছ আকারে এই পুংস্তবকগুলো অবস্থান করতেছে, এই জন্য এটা হচ্ছে বহুগুচ্ছ পুংস্তবক। এরপর এই পরাগধানী, মাথার যে শীর্ষ অংশটা সেটা তো আমরা পরাগধানী জানি। এই পরাগধানীটা যুক্ত অবস্থায় আছে না আলাদা আলাদা অবস্থায় আছে, এইটার ভিত্তিতে আমরা এই পুংস্তবককে সিনজেনেসিয়াস এবং এপিপেটালাস এই 2 ভাগে ভাগ করতে পারি। পরাগধানীগুলা যদি একটা অন্যটার সাথে যুক্ত অবস্থায় থাকে তখন আমরা তাকে বলবো সিনজেনেসিয়াস পুংস্তবক বা যুক্তধানী। যেমন গাঁদা ফুলে আমরা এই ধরনের পুংস্তবক দেখতে পাই। আবার এই পুংস্তবকগুলো বা পুংকেশরগুলো পরস্পর থেকে আলাদা অবস্থায় থাকে এবং এই দলের সাথে যুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ পরাগধানী মুক্ত অবস্থায় থাকে। দেখো এইটা আলাদা এটা আলাদা এটা আলাদা এটা আলাদা, পরস্পর থেকে মুক্ত অবস্থায় আছে কিন্তু দলমণ্ডলের সাথে নিচে দেখো যুক্ত অবস্থায় আছে, এইটাকে আমরা বলবো দললগ্ন বা এপিপেটালাস পুংস্তবক। এবার পুংস্তবকের কাজ কি? পুংস্তবকের যে পরাগধানী, মাথার শীর্ষের যে অংশটা, সেই পরাগধানীর মধ্যে পরাগরেণু তৈরি হয়, আর এই পরাগরেণুর মধ্যে এটার অঙ্কুরিত হয়ে পরাগনালিকা তৈরি করে। পরাগনালিকার মধ্যে পুংজনন কোষ তৈরি হয়, পরবর্তীতে পুংজনন কোষ সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। এটাই হচ্ছে পুংস্তবকের কাজ। এরপর আমরা দেখব স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের অবস্থান হচ্ছে ফুলের কেন্দ্রে। এই যে নিচে পুষ্পক্ষ, তারপর বৃতি, তারপর দলমণ্ডল, এরপর আমরা দেখলাম পুংস্তবক, আর একেবারে কেন্দ্রের যে অংশটা এটাকে আমরা বলবো স্ত্রীস্তবক। এটাও ফুলের একটা অত্যাবশ্যকীয় স্তবক। স্ত্রীস্তবক এক বা একাধিক গর্ভপত্র নিয়ে গঠিত হয়। গর্ভপত্র কোনটা? দেখো এই যে ফুলের কেন্দ্রে এই লম্বা যে অংশটা দেখা যায় এইটা হচ্ছে গর্ভপত্র। এই গর্ভপত্রের সাধারণত 3টা অংশ থাকে। নিচের অংশটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভাশয়। দেখো দণ্ডের মতো অংশ যেটা, এটা গর্ভদণ্ড, আর মাথার এই যে অংশটা এটা হচ্ছে গর্ভমুণ্ড। তাহলে আমরা কি দেখলাম যে একটা গর্ভপত্রের 3টা অংশ থাকে, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। এরপর
এই যে একাধিক গর্ভপত্র নিয়ে এক একটা স্ত্রীস্তবক গঠিত হচ্ছে, সেক্ষেত্রে এই যে গর্ভপত্রগুলো এরা যদি পরস্পরের সাথে যুক্ত অবস্থায় থাকে, এটা একটা গর্ভপত্র, এটা একটা গর্ভপত্র, এটা একটা গর্ভপত্র, এরা পরস্পরের সাথে যুক্ত অবস্থায়, আমরা এখানে যদি খেয়াল করি তাহলে দেখবো পরস্পরের সাথে যুক্ত অবস্থায় আছে। যদি গর্ভপত্রগুলো পরস্পরের সাথে যুক্ত অবস্থায় থাকে তাহলে তাকে আমরা বলবো যুক্ত গর্ভপত্রী স্ত্রীস্তবক। আর গর্ভপত্রগুলো যদি পরস্পর থেকে আলাদা থাকে, এটা একটা পরস্পর থেকে আলাদা, আমরা এখানে নিচে একটু দেখি, এইটাও আলাদা, এটাও আলাদা, এটাও আলাদা, এভাবে গর্ভপত্রগুলো যদি পরস্পর থেকে আলাদা থাকে তাহলে সেটাকে আমরা বলবো বিযুক্ত গর্ভপত্রী স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের কাজ কি? এই যে গর্ভপত্রের একটা নিচের অংশ গর্ভাশয় দেখলাম, এই গর্ভাশয়ের মধ্যে ডিম্বাশয় ডিম্বক থাকে, ডিম্বকের মধ্যে তৈরি হয় ডিম্বাণু, আর এই ডিম্বাণুটা সরাসরি জননকাজে অংশগ্রহণ করে, এটাই হচ্ছে স্ত্রীস্তবকের কাজ। আচ্ছা, এরপর ফুলের আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখি যে শাখায় ফুলগুলো বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় সাজানো থাকে, সব ফুল কিন্তু একই রকমভাবে থাকে না, এক একটা উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখি ফুলগুলো এক একভাবে শাখার সাথে সাজানো থাকে। তো ফুলগুলো একটা বিশেষ নিয়মে শাখায় সাজানো থাকে, শাখা সহ এই ফুলগুলোকে মানে পুরো শাখাটাকে বলা হয় হচ্ছে পুষ্প মঞ্জুরি। তার মানে দাঁড়াচ্ছে উদ্ভিদের একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে, ফুল সহ এই শাখাকে বলা হয় পুষ্প মঞ্জুরি। আর যে শাখায় ফুলগুলো সাজানো থাকে সেটাকে আমরা বলবো মঞ্জুরি দণ্ড। তার মানে এই যে অংশটা এটা একটা মঞ্জুরি দণ্ড, আর দেখো এর সাথে অর্গানিকভাবে এক একটা ফুল সাজানো থাকে। তাহলে ব্যাপারটা কী তাহলে আমরা বলছি যে একটা শাখায় ফুলগুলো বিশেষ নিয়মে সাজানো থাকে, ফুল সহ ওই শাখাটাকে বলা হয় পুষ্পমঞ্জুরি, আর ফুলগুলো যে শাখাটাকে থাকে সেই শাখাটাকে বলা হয় মঞ্জুরি দণ্ড। এখন এই যে মঞ্জুরি দণ্ড, এইটার বৃদ্ধিটা সসীম না অসীম, এইটার ভিত্তিতে পুষ্পমঞ্জুরিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা অনিয়ত পুষ্পমঞ্জুরি আর একটা হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জুরি। এই শাখার বৃদ্ধি যদি ক্রমান্বয়ে চলতেই থাকে, এখান থেকে শুরু হলো শাখার বৃদ্ধি চলছে, কোথায় যে শেষ হবে তার কোনো কোনো নাই, সীমা নাই, তাহলে এটাকে আমরা বলবো অনিয়ত পুষ্পমঞ্জুরি। আর দেখো এখানে শীর্ষে একটা শাখার শীর্ষে ফুল তৈরি হয়ে গেছে, তার মানে এই শাখাটা আর বৃদ্ধিপ্রাপ্ত হবে না, এটাকে আমরা বলতেছি নিয়ত পুষ্পমঞ্জুরি। তার মানে শাখার বৃদ্ধি যদি অসীম হয় সেটাকে আমরা বলবো অনিয়ত পুষ্পমঞ্জুরি, আর শাখার বৃদ্ধি যদি সসীম হয় তাহলে সেটাকে আমরা বলবো নিয়ত পুষ্পমঞ্জুরি। আজকে এ পর্যন্তই, তোমরা এগুলো দেখো, তোমাদের এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। তো ধন্যবাদ সবাইকে।